এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইসরায়েলকে গুড়িয়ে দিতে ভয়ঙ্কর মিসাইল প্রকাশে আনল ইরান। এবার আর শেষ রক্ষা হচ্ছে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দর্শক, কল্পনা করতে পারেন ইরানের কাছে যুদ্ধে যুক্তরাষ্ট্র হেরে যেতে পারে। এমন ঘটা কি সম্ভব? সম্ভব। একজন ব্যক্তি 3টা ভবিষ্যৎবাণী করছে, ইতিমধ্যে 2টা ভবিষ্যৎবাণী ফলে গেছে। সে একই ব্যক্তির ভবিষ্যৎবাণী হচ্ছে যুদ্ধে ইরানের কাছে পরাজিত হবে যুক্তরাষ্ট্র। এই খবর এনডিটিভি দিয়েছে এবং এই খবর রীতিমতো এখন ভাইরাল। এদিকে বাহরাইনে অ্যামাজন ডাটা সেন্টারে ইরানের ভয়াবহ ড্রোন হামলা, পালাচ্ছে মার্কিন সেনারা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আজকের দিনে উত্তর কোরিয়া নিজেদেরকে এতটা শক্তিশালী করেছে যে খুব মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সরাসরি আঘাত আনতে পারে এমন মিসাইল পারমাণবিক সক্ষমতার সর্বশেষে উঠেছে। তো কিমের গল্পটা বলি, তারপরে বলি আমাদের মূল আলোচনা কিম আছে। এদিকে ইরান হিজবুল্লাহর সাঁড়াশি আক্রমণ, 24 ঘণ্টায় ইসরায়েলে আহত 140, মৃত্যু বেড়ে 10, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। যুদ্ধটাকে ভিন্ন মাত্রায় নিয়ে যাচ্ছে ইরান। এমনভাবে দেশটি তার যুদ্ধ পরিকল্পনা করেছে তাতে রীতিমতো চমকে যাচ্ছেন সমরবিদরা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছে না মার্কিন সেনারা, এমন খবরে যখন সয়লাভ, তখন জানা গেল ইরান তার সেটআপ সাজিয়েছে মোজাইক ডিফেন্স কৌশলে। কি সেই কৌশল? এদিকে এবার ইসরায়েলের প্রধান বিমানবন্দরে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। লন্ডভন্ড ইসরায়েলের বিমানবন্দর, ব্যাপক হতাহতের আশঙ্কা। دشمن آخرین تیر خود را هم رها کرد. آنها تصور داشتند با حذف رهبر معظم انقلاب اسلامی میتوانند روح یک ملت را زخمی کنند. এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য নরকের দরজা খুলে দিয়েছে ইরান। ইরান আহত হতে পারে কিন্তু কখনো নতজানু হবে না। برای آنان نشانه قدرت نبود، اعتراف به ضعف بود. آنها دست به ترور زدند چون دیگر هیچ راهی برای এদিকে ইসরায়েলে হামলা অব্যাহত রাখার হুমকি দিলেন ইরানের প্রেসিডেন্ট। ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী শত্রুর ঘাঁটিতে শক্তিশালী হামলা চালাচ্ছে এবং আগের মতোই শত্রুদের ব্যর্থ করতে তা চালিয়ে যাবে। আমাদের প্রিয় জাতি যারা আজ এই মহান শহীদের প্রয়াণে শোক করছে, তাদের উচিত মসজিদ ও সড়কে উপস্থিত থেকে শত্রুদের পতিত ষড়যন্ত্র প্রতিহত করতে একত্রিত হওয়া এবং তা বাতিল করা। সংবিধানের অনুচ্ছেদ 111 অনুযায়ী অন্তর্বর্তী নেতৃত্ব কাউন্সিল কাজ শুরু করেছে এবং ইনশাআল্লাহ শক্তি দিয়ে আমরা ইমামের পথ, প্রিয় নেতার পথ এবং বিশ্বের সকল সত্য অন্বেষীর পথ অব্যাহত রাখব। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা বিশ্ব। চলতি মাসের শুরুতেই ইরানের বিভিন্ন স্থাপনায় ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। সেই হামলার প্রতিশোধ নিতে তেহরানও চুপ থাকেনি। পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের বেশ কিছু এলাকা ইরান এমনভাবে গুড়িয়ে দিয়েছে যে অনেকেই সেটিকে যুদ্ধ বিধ্বস্ত গাজার সঙ্গে তুলনা করছেন। ঠিক এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে ইরানের নতুন এক ভয়ঙ্কর অস্ত্র ফাত্তাহ 2 হাইপারসনিক মিসাইল, যার খবরে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে নেতানিয়াহু বাহিনীর। সম্প্রতি মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানের তৈরি ফাত্তাহ 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বর্তমান বিশ্বের প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকানো প্রায় অসম্ভব। প্রতিবেদনে বলা হয়, গত 1 মার্চ থেকে শুরু হওয়া অভিযানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে এই মডেলের অন্তত 3টি ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত এনেছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশেষজ্ঞদের মতে ফাত্তাহ 2 এতটা কার্যকর হওয়ার মূল কারণ এর হাইপারসনিক গ্লাইড ভেহিকেল প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি বায়ুমণ্ডলের উপরের স্তরে অত্যন্ত দ্রুত গতিতে উঠতে পারে এবং প্রয়োজন হলে মুহূর্তের মধ্যে গতিপথ পরিবর্তন করে কৌশলগত ম্যানুভার চালাতে সক্ষম হয়। ফলে প্রচলিত রাডার ও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের জন্য এটি শনাক্ত করা এবং প্রতিহত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। সামরিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আগেই ইরানের পুরনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চাপ সামলাতে হিমশিম খাচ্ছিল। এর মধ্যে নতুন হাইপারসনিক প্রযুক্তির সংযোজন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যদিও ইসরায়েল ভবিষ্যতে জোন ডিফেন্স নামে একটি নতুন প্রতিরক্ষা মডেল তৈরির পরিকল্পনা করছে, তবে সেটি বাস্তবায়নে কয়েক দশক সময় ও বিপুল অর্থ ব্যয়ের প্রয়োজন হতে পারে। ফলে বর্তমান পরিস্থিতিতে অনেক বিশ্লেষকই মনে করছেন ইরানের ফাত্তাহ 2 ক্ষেপণাস্ত্র এখনও এমন সক্ষমতা ধরে রেখেছে যা ইসরায়েলের প্রতিরক্ষা প্রাচীর ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এদিকে বাহরাইনে অ্যামাজন ডাটা সেন্টারে ইরানের ভয়াবহ ড্রোন হামলা, পালাচ্ছে মার্কিন সেনারা। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার যুক্ত হল নতুন সমীকরণ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের পাল্টায় এবার সরাসরি পশ্চিমা স্বার্থ সংশ্লিষ্ট প্রযুক্তি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এবার বাহরাইনে অবস্থিত অ্যামাজনের একটি বিশাল ডাটা সেন্টারে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে জানা গেছে, এই স্থাপনাটি তেহরান বিরোধীদের সামরিক ও গোয়েন্দা কার্যক্রমে সহায়তা আসছিল বলেই একে টার্গেট করা হয়েছে। সাম্প্রতিক এই আক্রমণ কেবল বাহরাইনেই সীমাবদ্ধ নয়। এর আগে দুবাইয়ের অ্যামাজন ডাটা সেন্টার সহ অঞ্চলের একাধিক কৌশলগত স্থাপনায় ধারাবাহিক অভিযান চালিয়েছে আইআরজিসি।
এদিকে হামলার সত্যতা নিশ্চিত করে অ্যামাজন ওয়েব সার্ভিসেস জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতে তাদের দুটি স্থাপনায় সরাসরি আঘাত হানা হয়েছে এবং বাহরাইনের স্থাপনাটি ড্রোন হামলার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে এই হামলার ফলে তাদের অবকাঠামোতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি অগ্নিকাণ্ড ও কাঠামোগত বড় ধরনের ক্ষতিসাধন হয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্য এখন কার্যত এক অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। এদিকে ইরান হিজবুল্লাহর সাঁড়াশি আক্রমণ, 24 ঘন্টায় ইসরায়েলে আহত 140, মৃত্যু বেড়ে 10। ইরান ও হিজবুল্লাহর সাথে চলমান সংঘাতের জেরে গত 24 ঘন্টায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েল। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী গত একদিনে নতুন করে 140 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং 19 জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। বাকি 114 জন প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। গত শুক্রবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য মতে অভিযানের শুরু থেকে এ পর্যন্ত মোট 1619 জন ইসরায়েলি নাগরিক ও সেনা সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে যুদ্ধের প্রথম সপ্তাহেই 502 জনকে জরুরি বিভাগে স্থানান্তর করতে হয়েছে। ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে এখন পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এদিকে দক্ষিণ লেবাননের রণক্ষেত্রেও ইসরায়েলি বাহিনী বড় ধরনের বাধার সম্মুখীন হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে সম্মুখ যুদ্ধে গিভাতি ব্রিগেডের একজন উচ্চপদস্থ অফিসার গুরুতর আহত হয়েছেন। একই ঘটনায় ওই ব্রিগেডের আরও একজন সৈনিক আহত হয়েছেন। ক্রমাগত রকেট হামলা এবং সীমান্ত সংঘর্ষে ইসরায়েল জুড়ে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। এদিকে এবার ইসরায়েলের প্রধান বিমানবন্দরে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। লন্ডভন্ড ইসরায়েলের বিমানবন্দর, ব্যাপক হতাহতের আশঙ্কা। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত এনেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। শুক্রবার প্রকাশিত এসব প্রতিবেদনের বরাত দিয়ে খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের এই গুরুত্বপূর্ণ বিমানবন্দরে আঘাত হানে। এছাড়াও তেল আবিব সহ দেশটির বিভিন্ন শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলের সেনাবাহিনী। এদিকে ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার সময় এর সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে একজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার সময় এর ধাতব টুকরো পড়ে এই ঘটনা ঘটে। এর আগে ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত শনিবার ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে হাজার হাজার মানুষ চিকিৎসা নিয়েছেন। দর্শক, কল্পনা করতে পারেন ইরানের কাছে যুদ্ধে যুক্তরাষ্ট্র হেরে যেতে পারে। এমন ঘটা কি সম্ভব? সম্ভব। একজন ব্যক্তি 3টা ভবিষ্যৎবাণী করছে, ইতিমধ্যে 2টা ভবিষ্যৎবাণী ফুলে গেছে। সে একই ব্যক্তির ভবিষ্যৎবাণী হচ্ছে যুদ্ধে ইরানের কাছে পরাজিত হবে যুক্তরাষ্ট্র। এই খবর এনডিটিভি দিয়েছে এবং এই খবর রীতিমতো এখন ভাইরাল সারা দুনিয়ায়। অধ্যাপক সুইচিং জিয়াংয়ের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 2 বছর আগের ওই ভিডিওতে জিয়াং ভবিষ্যৎবাণী করেছিলেন ইরানের সঙ্গে যুদ্ধে হেরে যাবে যুক্তরাষ্ট্র। চীনের বংশোদ্ভূত কানাডীয় অধ্যাপক জিয়াংয়ের প্রেডিক্টিভ হিস্ট্রি নামে একটি ইউটিউব চ্যানেল আছে। তার চ্যানেলটি এখন দারুণ জনপ্রিয়। সেখানে তিনি নানা বিষয়ে কথা বলেন। তার চ্যানেলের অনুসারী 15 লাখের বেশি। 2024 সালে জিয়াংয়ের এমনই একটি বক্তব্যের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছে। ওই বক্তব্যে এই অধ্যাপক 3টি ভবিষ্যৎবাণী করেন। প্রথমটি হলো ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরে আসবেন, সেটা হয়েছে। দ্বিতীয় হলো তিনি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করবেন, সেটাও হয়েছে। তৃতীয় হলো যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরানের কাছে হেরে যাবে। তাহলে 2টা হয়ে গেছে, আর এখন একটা বাকি। জিয়াংয়ের প্রথম 2টি ভবিষ্যৎবাণী মিলে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এখন তাকে চীনের নস্ট্রাডামস নামে ডাকা শুরু করেছে। নস্ট্রাডামাস ছিলেন 1600 শতকের একজন ফরাসি জ্যোতিষী। জিয়াং বেজিং এর দর্শন এবং ইতিহাস পড়ান। ইয়েল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা এই অধ্যাপক পেশা জীবনে বড় অংশ জুড়ে চীনের শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং পাঠ্যক্রম নকশায় কাজ করেছেন। এর বাইরে জিয়াং তার ইউটিউব চ্যানেলে বৈশ্বিক ঘটনার বিশ্লেষণ এবং পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। চীনা বংশোদ্ভূত এই অধ্যাপকের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি 2024 সালের মে মাসে রেকর্ড করা। সেখানে তিনি বলেন, যদি ট্রাম্প ক্ষমতায় ফিরে আসেন তবে ভূরাজনৈতিক চাপ যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে। জিয়াং আরো বলেছিলেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে সামরিক সংঘর্ষের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। এমন সংঘর্ষ যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয়কর প্রমাণিত হতে পারে। ইতিহাস থেকে মিল খুঁজে জিয়াং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ইরান আক্রমণকে সিসিলি অভিযানের সঙ্গে তুলনা করেন। এথেন্স থেকে বিশাল এক সামরিক বাহিনী সিসিলিতে বড় ধরনের এক সামরিক অভিযান চালিয়েছিল, যা শেষ পর্যন্ত বিপর্যয়ের মধ্য দিয়ে শেষ হয়। বক্তব্যে জিয়াং আরো বলেছিলেন, ইরানের ভৌগোলিক অবস্থান এবং দেশটির জনসংখ্যা সেখানে যে কোনো দীর্ঘমেয়াদী দখলদারিত্বকে বেশ
কঠিন করে তুলবে। অর্থাৎ ইরানের যে ভৌগোলিক অবস্থান এবং এত বেশি জনসংখ্যা, সেইটা কেউ দখলদারিত্ব করতে পারবে না এই দেশটা। কারণ ইরানের পাহাড়ি অঞ্চল এবং দীর্ঘ সরবরাহ পথ এবং শক্তিশালী অভ্যন্তরীণ প্রতিরোধ প্রাথমিকভাবে পাওয়া সামরিক সাফল্যকে দ্রুত কৌশলগত ব্যর্থতায় পরিণত করতে পারে। এই জন্য স্থল অভিযানের দিকে কিন্তু আগ্রহী না ট্রাম্প, আকাশপথে যতটা ঘায়েল করা যায়। তো এখন জিয়াংয়ের এই ভবিষ্যৎবাণী যদি ফলে যায়, তাহলে দেখা যাবে যে ট্রাম্প এই যুদ্ধে হেরে গেছে ইরানের কাছে। তাহলে তার ভবিষ্যৎবাণী 3টির মধ্যে 2টা সফল হয়েছে, 1টা বাকি। কি হতে যাচ্ছে সেই বিস্ময়কর ঘটনা, নিশ্চয়ই বিশ্বের কোটি কোটি মানুষ এখন সেটি দেখার অপেক্ষায়। আর আজকের দিনে উত্তর কোরিয়া নিজেদেরকে এতটা শক্তিশালী করেছে যে খুব মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সরাসরি আঘাত আনতে পারে এমন মিসাইল পারমাণবিক সক্ষমতার সর্বশেষে উঠেছে। তো কিমের গল্পটা বলি, তারপরে বলি আমাদের মূল আলোচনা কিম আসছে, অপেক্ষায় থাকেন। তো একবার উত্তর কোরিয়াতে ফসলের ফলন কম হয়েছে। কেন কম হলো? ইনভেস্টিগেশন রিপোর্ট দেখলাম। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন আপনার সেখানে পরিদর্শন করতে গিয়ে দেখছে যে ফসলের মধ্যে কীটনাশক, পোকামাকড় বেশি ছিল এবং কি বন্যার পানিও ছিল। তো কীটনাশক কেন দেওয়া হলো না সময় মতো? তো সে করছে কি, যত সরকারি কৃষি কর্মকর্তা আছে সবগুলোর খেতে নামাই দিছে, যা তোরা এখন পয়সা পয়সা কীটনাশক স্প্রে করবি, তারপরে ফিরবি, নয়তো ডাইরেক্ট ফাঁসি। বুঝতে পারছেন? রাষ্ট্রনায়ক তার অনেক কিছু ফ্যাসিস্ট বা ডিক্টেটর বা অনেক কিছু তার নেগেটিভিটি থাকলেও এখানে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট আমার ভালো লাগছে। মানে বাংলাদেশে এরকম দরকার ছিল যে সেক্টরে ডিস্টার্ব হবে ওই সেক্টরে যত কর্মকর্তা আছে এগুলোর মাঠে নামিয়ে কানে ধরাইয়া কাজ আদায় করতে হবে। দেশের ভিতরে যেমন এরকম শক্ত, বিদেশেও কিন্তু ঠিক এরকমই শক্ত। উত্তর কোরিয়াকে মোটামুটি আপনার প্রক্সিগতভাবে নানান হুমকি থামকি দেওয়া হচ্ছে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বলছিল দেও নাকি একটা মাইয়া। তো দিন শেষে একটা মাইয়ের এর আকাশ উঠতেছে, গন্তব্য যে কোথায় বলা যায় না। হইতে পারে যে পাশের দেশ দক্ষিণ কোরিয়া, জাপান, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র, অথবা যে কোনো সমুদ্র সীমা, অথবা ইসরায়েল। ইরানের চলমান যুদ্ধের মধ্যে নানান হুমকি ধামকিকে পাত্তা না দিয়ে উত্তর কোরিয়া তাদের নিজেদের একটা ক্রুজ মিসাইল, অর্থাৎ অত্যাধুনিক প্রযুক্তির হাইপারসোনিক ঘরানার একটা ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করেছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে উপস্থিত থেকে এই কাজটি প্রত্যক্ষ করেছে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি অর্থাৎ KCN তারা তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনটি বলছে এই আপনার নতুন এই ডেস্ট্রয়ার জাহাজটির নাম দেওয়া হয়েছে চৌ হিয়ন। 500 টন ওজনের এই জাহাজটি তৈরি করেছে উত্তর কোরিয়ার বাহিনী, আর সেই জাহাজ থেকে শুধুমাত্র ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলে ডেস্ট্রয়ার জাহাজ থেকে এই ক্ষেপণাস্ত্রটিকে উৎক্ষেপণ করা হয়। জাহাজটি উদ্বোধনীয় যাত্রা শুরু করেছে দেশটির নম্পো শিপইয়ার্ড থেকে। সেখানে উপস্থিত ছিল কিম জং উন। কিম বলছে পানির নিচে এবং পানির উপর থেকে সমান তালে আঘাত করার মতো সক্ষমতা আমাদের নৌবাহিনী অর্জন করেছে। আমাদের নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা ইতিমধ্যেই অনেক দূর অগ্রসর হয়েছে। আমরা নৌ প্রতিরক্ষায় যতটা সাফল্য অর্জন করেছি সেসব আমাদের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষা, শত্রুদের ঘুম কেড়ে নেওয়ার জন্য এনাফ, যা গত 50 বছরে অর্জিত হয়নি। অর্থাৎ উত্তর কোরিয়া রাইট নাও সব দিকে ফুলে ফেপে পরমাণু আরো যত আছে সবকিছু সে তার নিজস্ব জায়গা তৈরি করছে। এখন এই ক্ষেপণাস্ত্র এখন এটা আকাশে ঘূর্ণীয়মান, এটার লক্ষ্য কোথায়? আমরা চাই জায়গা মতো হোক। হ্যাঁ, কিম জং এর ভালো লাগে আমার। যুদ্ধটাকে ভিন্ন মাত্রায় নিয়ে যাচ্ছে ইরান। এমনভাবে দেশটি তার যুদ্ধ পরিকল্পনা করেছে তাতে রীতিমতো চমকে যাচ্ছেন সমরবিদরা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছে না মার্কিন সেনারা এমন খবরে যখন সয়লাব, তখন জানা গেল ইরান তার সেট আপ সাজিয়েছে মোজাইক ডিফেন্স কৌশলে। কি সেই কৌশল? ইরান মার খাচ্ছে প্রচুর, যান যাচ্ছে প্রচুর, এটা সত্য কথা। কিন্তু তারপরও কথা থাকে, কারণ পৃথিবীর ইতিহাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এভাবে দাঁড়ায়নি কেউ না মানে কেউ না। সেই কাজটি করেছে ইরান একা, নিঃসঙ্গ শেরপার মতো। সে তার পরিকল্পনা সাজাচ্ছে নিজেদের মতো করে, আর তাতেই ইরান কেড়ে নিয়েছে সারা বিশ্বের মনোযোগ। চলমান এই ভয়াবহ যুদ্ধে ইরানের স্ট্র্যাটেজি হিসেবে যে শব্দটা এখন বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তা হলো মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি। প্রচলিত অর্থে মোজাইক হচ্ছে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র টাইলসের সমন্বয়ে গঠিত একটি আর্টওয়ার্ক, যেখানে কিছু টাইলস খসে পড়লেও পুরো চিত্রকর্মটা মোটামুটি অক্ষতই থেকে যায়। মোজাইক ডিফেন্সের ধারণাটাও ঠিক সেখান থেকে এসেছে। এটি এমন এক সামরিক কৌশল যেখানে শত্রুপক্ষ মাথা কেটে ফেললেও শরীর নিজে নিজে চলতে পারে। এই স্ট্র্যাটেজিতে একেবারে উপর থেকে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনার জন্য বসে না থেকে ফিল্ডে থাকা কমান্ডাররা নিজেরাই জেনারেল গাইডলাইন অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান থেকে শুরু করে মিলিটারি লিডারশিপের শীর্ষ নেতৃত্বের প্রায় সবাইকেও যদি হত্যাও করা হয়, তবু নিচের দিকের চেইন অফ কমান্ডে তার তেমন কোনো প্রভাব পড়ে না। ফিল্ড কমান্ডাররা স্বয়ংসম্পূর্ণভাবে ইউনিটগুলোকে নিজেদের মতো করে পরিচালনা করতে পারেন এবং আগে থেকেই নির্ধারিত টার্গেট লক্ষ্য করে অবিরত আক্রমণ চালিয়ে যেতে পারেন। মূলত ইরাক যুদ্ধের পর থেকেই ইরান বুঝতে পেরেছিল ভবিষ্যতে তারাই হবে আমেরিকা ও ইসরায়েলের পরবর্তী প্রধান টার্গেট। আর সেই সম্মুখ যুদ্ধে সরাসরি তারা আমেরিকা ইসরায়েলের বিশাল সামরিক বহরের সঙ্গে পেরে উঠবে না, সেটাও তাদের অজানা ছিল না। ঠিক তখন থেকেই তারা নিজেদের মিলিটারি এবং IRGC-কে এই মোজাইক স্ট্র্যাটেজি অনুযায়ী ঢেলে সাজাতে শুরু করে। কেন্দ্রীয় নেতৃত্বের মুখাপেক্ষী করে রাখার পরিবর্তে তারা ইরানি প্রতিরক্ষা বাহিনীকে 31টা প্রাদেশিক ইউনিটে বিভক্ত করে ফেলে, যাদের প্রত্যেকে লজিস্টিক এবং অপারেশনাল দিক থেকে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ। এক্ষেত্রে তারা আফগানিস্তান এবং ইরাকে সক্রিয় থাকা গেরিলাদের কাছ থেকে বিস্তর শিক্ষা গ্রহণ করে, যারা এই ধরনের ডিসেন্ট্রালাইজড পদ্ধতিতে যুদ্ধ করার কারণে প্রচন্ড শক্তিশালী মার্কিন বাহিনীর বিরুদ্ধেও বছরের পর বছর টিকে থাকতে পেরেছিল। খামেনি এবং টপ মিলিটারি লিডারশিপের মৃত্যুর পর ইরান যে তাদের মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি পুরোপুরি অ্যাক্টিভেট করেছে তা ইরানের প্রতিরক্ষামন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি স্বীকার করে নিয়েছেন। গত কয়েকদিন ধরে আমরা যে অদ্ভুত সমীকরণ দেখতে পাচ্ছি, ইরান বিভিন্ন টার্গেটে যেমন ওমানে আক্রমণ করার পর দুঃখ প্রকাশ করেছে বা দায় অস্বীকার করেছে, কিন্তু এরপর আবারও সেই একই টার্গেটে আক্রমণ হচ্ছে। এর পেছনের কারণও এটি। যদি সেগুলো অন্য কারো ফলস ফ্ল্যাগ অপারেশন না হয়ে থাকে, তবে সম্ভবত সেগুলো এই মোজাইক ডিফেন্স সিস্টেমের কারণেই ঘটছে। ইন্ডিপেন্ডেন্ট ইউনিটগুলোর কমান্ডাররা উপরের দিকের নেতৃত্বকে না জানিয়ে বা তাদের অনুমতির অপেক্ষা না করে নিজেদের স্বাধীন সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন টার্গেটে আক্রমণ করে যাচ্ছেন।
এই যে এত নিখুঁতভাবে স্বাধীন ইউনিটগুলো কাজ করছে, এর পেছনে রয়েছে ইরানের কাছে দশকের পর দশক ধরে জমতে থাকা অতি শক্তিশালী গোয়েন্দা তথ্যের ভান্ডার। এমনটাই বলছেন বিশ্লেষকরা। তারা এখন পুরোপুরি নির্ভর করছে অত্যাধুনিক রিয়েল টাইম গোয়েন্দা তথ্যের উপরে। আর এই তথ্যের একটা বিরাট অংশ সরাসরি আসছে চীনের স্যাটেলাইট নেটওয়ার্ক থেকে। এটা বলা অত্যুক্তি হবে না যে সেকেন্ডে সেকেন্ডে রিয়েল টাইম গোয়েন্দা তথ্য এবং কাউন্টার ইন্টেলিজেন্স সরাসরি বেজিং এর পক্ষ থেকে তেহরানের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ভূরাজনীতির এই খেলাটা আসলে বাইরে থেকে খুব বেশি দেখা যায় না। রাশিয়া, চীন এবং ইরানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগিতার বড় একটা অংশই সাধারণ মানুষের চোখের আড়ালে ঘটে। প্রথমত, চীনের জন্য ইরান কোনো সাধারণ মিত্র নয়। এটি তাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন, কারণ ইরান তাদের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী দেশ এবং একই সঙ্গে শি জিনপিং এর স্বপ্নের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রধান অংশীদার। ইউরেশিয়ার প্রায় কেন্দ্রে অবস্থিত ইরান এই প্রকল্পে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কানেক্টিভিটি করিডোর, যা মধ্য এশিয়ার দেশগুলোর পাশ দিয়ে চীনকে পশ্চিম এশিয়া এবং ইউরোপের সঙ্গে যুক্ত করেছে। এর পাশাপাশি তাদের মধ্যে রয়েছে গভীর কৌশলগত অংশীদারিত্ব। কয়েক বছর আগেই তারা প্রায় $450 বিলিয়ন একটা মেগা চুক্তি সই করেছে, যার মূল ধারণা হলো অবকাঠামোর বিনিময়ে জ্বালানি, অর্থাৎ চীন ইরানের সমস্ত অবকাঠামো তৈরি করে দেবে আর বিনিময়ে ইরান তাদের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করবে। ইতিহাস ঘাঁটলে দেখা যায় পারস্য এবং চীনের বিভিন্ন রাজবংশের মধ্যে সবসময় অত্যন্ত চমৎকার সম্পর্ক ছিল। 7ম শতাব্দীর কথা ধরা যাক, তখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি ছিল সাসানীয় পারস্য এবং চীনের তাং রাজবংশ। সেই প্রাচীন যুগেও তারা সিল্ক রোডের মাধ্যমে, বিশেষ করে সোগদিয়ান ব্যবসায়ীদের মাধ্যমে এবং মধ্য এশিয়ার সিল্ক রোড নেটওয়ার্ক ব্যবহার করে একে অপরের সঙ্গে নিবিড় বাণিজ্য করত। অর্থাৎ আজ আমরা যে চীন ইরান পক্ষ দেখছি তা মূলত সভ্যতা রাষ্ট্রগুলোর 2000 বছরেরও বেশি পুরনো বোঝাপড়ার আধুনিক রূপ। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, ব্রিক্সের নতুন সম্প্রসারণ এবং গ্রেটার ইউরেশিয়া পার্টনারশিপের মতো প্ল্যাটফর্ম। প্রখ্যাত ব্রাজিলিয়ান সাংবাদিক পেপে এসকোবার সম্প্রতি মস্কো সফরে গিয়ে রাশিয়ার শীর্ষ রাজনৈতিক এবং সামরিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলে জানিয়েছেন, পশ্চিমাদের সাথে আলোচনার নামে যে কাবুকি নাটক চলছে সেই সম্পর্কে রাশিয়া এবং চীনের কোনো ভ্রান্ত ধারণা নেই। গত বছর পুতিনকে হত্যার চেষ্টার পর পরিস্থিতি আরও পরিষ্কার হয়ে গেছে। আমেরিকানদের সাথে পুনরায় কোনো গম্ভীর বা অর্থবহ আলোচনায় ফেরার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। আর এই বৃহৎ শক্তির নেপথ্য সমর্থনই ইরানকে এই অসম যুদ্ধে লড়ে যাওয়ার রসদ যোগাচ্ছে। আর এই আত্মবিশ্বাসের প্রমাণ মিলছে যুদ্ধক্ষেত্রের একদম টাটকা পরিসংখ্যানে। 5 মার্চ পর্যন্ত ইরান যে মাত্রায় এবং যে কৌশলে হামলা চালিয়েছে তা সমরবিদদের সমস্ত হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। দেখা যাচ্ছে ইরান এখন সরাসরি ইসরায়েলে হামলার চেয়ে উপসাগরীয় আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন এবং পশ্চিমা সামরিক স্বার্থের উপরে বেশি আক্রমণ শানাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে একদিনেই 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 131টি ড্রোন ছুড়েছে ইরান, যা রীতিমতো অভাবনীয়। আশেপাশের অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও একের পর এক মিসাইল এবং ড্রোন হামলা অব্যাহত রয়েছে এবং প্রতিনিয়তই আকাশপথে সেগুলো ইন্টারসেপ্ট করার খবর আসছে। উপসাগরীয় অঞ্চলে এই লাগামহীন উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। স্থবির হয়ে উঠেছে বিশ্ব জ্বালানি বাজার, তেলের দাম হুহু করে বেড়ে গত 1 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি যেদিকে এগুচ্ছে তাতে সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন এই যুদ্ধ খুব সহজেই আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত গড়িয়ে যেতে পারে। সবচেয়ে বড় কথা হলো এই ডিসেন্ট্রালাইজড এবং অপ্রতিরোধ্য মোজাইক ডিফেন্সের কারণে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এখন আর একা পেরে উঠছে না। নিজেদের সর্বাধুনিক প্রযুক্তি আর বিশাল নৌবহর নিয়েও তারা ইরানের এই মাথাবিহীন স্বাধীন সামরিক ইউনিটগুলোর চারপাশ থেকে আসা সমন্বয়হীন অথচ নিখুঁত আক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে। বাধ্য হয়ে যুক্তরাষ্ট্র এখন একা এই যুদ্ধ পরিচালনার নীতি থেকে সরে এসে ব্রিটেন সহ আরও কয়েকটি মিত্র দেশকে ডেকে আনছে। তারা বুঝতে পারছে ইরানের এই বর্তমান সেটআপকে প্রচলিত যুদ্ধের নিয়মে হারানো প্রায় অসম্ভব। মোজাইক ডিফেন্সের কারণে ইরানের প্রতিটি ইঞ্চি মাটি এখন এক একটা স্বাধীন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। পশ্চিমা সামরিক নীতি নির্ধারকরাও এখন একান্তে স্বীকার করেছেন যে বর্তমান পরিস্থিতিতে ইরানকে যদি সম্পূর্ণভাবে পরাজিত করতে হয় তবে ইসরায়েল এবং আমেরিকাকে আক্ষরিক অর্থেই একটি অনন্তকালীন বা আজীবন যুদ্ধে লিপ্ত হতে হবে। কারণ এখানে কোনো নির্দিষ্ট নেতাকে হত্যা করে বা কোনো নির্দিষ্ট হেডকোয়ার্টার ধ্বংস করে যুদ্ধ জয়ের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কোনো সুযোগ নেই। ইরান সেটি অবশিষ্ট রাখে।